মাগুরার ঘটনা, তারপরে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের ঘটনা, ঢাকা মহানগরীতে এরূপ ঘটনা তো হচ্ছেই। তার মধ্যে সিগনিফিক্যান্ট আড়ংয়ে সামনে একটি ঘটনা, তার কদিন পরেই ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে একটি ঘটনা, একটির পরে একটি ঘটনা লেগেই আছে। এইসব ঘটনা বড়ই পীড়াদায়ক এবং মিডিয়াতে প্রতিনিয়তই নারী নির্যাতন, নারীর শালীনতাহানির ঘটনা ঘটছে। আমার পুলিশি জীবনের অভিজ্ঞতায় আমি দেখছি যে যত সংখ্যক আপনারা মিডিয়াতে দেখতে পান, এর চেয়ে কয়েক গুণ বেশি ঘটনা ঘটে। এবং যেহেতু আমাদের সমাজ অত্যন্ত কনজারভেটিভ সমাজ, এরূপ ঘটনা হলে প্রথমত যিনি ভিকটিম হন উনি এটাকে ডিসক্লোজ করেন না, প্রকাশ করেন না। এরূপ ঘটনার সংখ্যা বহু বহু। যিনি ভিকটিম হচ্ছেন উনি নিজেই ঘটনাটাকে আর প্রকাশ করেন না। তারপরে কিছু ঘটনা ওই ভিকটিম তার পিতামাতাকে জানান, পিতামাতাও এই ঘটনার ডিসক্লোজ করেন না, প্রকাশ করেন না। কারণ পিতামাতা ভাবে তাদের কন্যা শিশু, এই কন্যা শিশুকে তাদের পরবর্তী জীবনের কথা ভেবে, সামাজিক বিষয়াদি ভেবে, কমিউনিটি রিঅ্যাকশনের কথা ভেবে, কন্যা শিশুর মানসিক বিষয়টিকে ভেবে ওনারাই পিতামাতাও এইসব ঘটনাকে লুকায়। এরূপ একটি যদি সার্ভে করা যেত যে কি পরিমাণ এরূপ ঘটনা হচ্ছে এবং তার কত সংখ্যক আমরা রেসপন্স করতেছি, তাহলে বোধহয় খুব ভালো হতো। কিন্তু আমার মনে হয় যে এইরূপ সার্ভে করলেও আমাদের যে সামাজিক অবস্থা, সেই অবস্থায় সঠিক পরিসংখ্যানটা পাওয়া যাবে না। তবুও আমার মনে হয় একটা চেষ্টা করা যেতে পারে এরূপ একটি সার্ভে পাইলট প্রজেক্ট হিসেবেই। মোহাম্মদপুরেই যদি আমরা একটা পাইলট প্রজেক্ট নিয়ে কোনো প্রতিষ্ঠান যদি করতো যে অ্যাকচুয়ালি এরূপ কত ঘটনা ঘটে এবং সেই ঘটনার একটা পরিসংখ্যান বের করা গেলে আমরা একটা পুরা জাতি, পুরা দেশের চিত্রটা হয়তো বের করতে পারতাম। আপনার বাসের কথা বলতেছেন, ট্রান্সপোর্টের কথা বলতেছেন, এর বাইরে আপনার ঢাকা শহরে দেখবেন যে গৃহকর্মী, তাদের উপরেও নানা ধরনের শালীনতাহানির ঘটনা ঘটে। তারা আমাদের সমাজে অনেক নিগৃহীত, তাদের কথাগুলো খুব কম আমাদের সামনে আসে। আপনারা মাঝে মধ্যে এক দুইটি বড় ঘটনা হলে মিডিয়া পার্সোনালরা বিষয়টি আমাদের সামনে আনেন, আর বাকি সবই আমার মনে হয় যে 95% নিয়ে আনরিপোর্টেড, ডিসক্লোজড হয় না বা ওই অবস্থাতেই শেষ হয়ে যাচ্ছে। এই যে গৃহকর্মী, তাদের উপরে নির্যাতনের কোনো শেষ নেই, অবর্ণনীয়। তাদের পারিশ্রমিক দেওয়া হয় না, তাদের থাকার জায়গা। আমি খুবই মর্মাহত যে আমি শিক্ষিত একটা মানুষ, বড় চাকরি করি, সমাজে প্রতিষ্ঠিত। আপনারা ইদানিং ফ্ল্যাট কিনতে যেয়ে দেখেন অথবা ভাড়া করতে যেয়ে দেখেন, আপনাকে আগে ওই দেখানো যখন দেখবেন যে রান্নাঘরের কোণা দিয়ে ওই কোণার ভিতরে একটা ছোট্ট আছে, কি বলে, আয়না ঘর আছে। ওই ছোট্ট আয়না ঘরে আপনার বাসার গৃহকর্মীকে রাখার জন্য একটা ঘর দেখাবে। প্রত্যেক ফ্ল্যাটে দেখবেন এইখানে পুরা পা মেলায় শোয়াও যায় না, 4-5 ফিট 3 ফিট লম্বা চওড়া একটা রুম মতো। বলে এখানে গৃহকর্মী যিনি উনি থাকবেন। আমার হঠাৎ করে এটা মনে পড়ল, ফ্ল্যাটে এরকম একটি ব্যবস্থা করে। ভেরি আনফর্চুনেট। আমরা কত কি লেখাপড়া শিখলাম, কি মানবিক গুণাবলী, যে আমি একটা এসি ঘরে ওই ফ্ল্যাটে, তার থেকে 10-12 ফিট দূরে একটা রুমে এয়ার কন্ডিশন লাগায়ে দিব্যি মহা আরামে ঘুমাচ্ছি। আর ওই ফ্ল্যাটে 12 ফিট 15 ফিট দূরে
একটি আয়না ঘর বানানো হয়েছে, ছোট্ট দেখবেন, রান্নাঘরের ঘুপচি দিয়ে যেয়ে ওটার মধ্যে আবার একটা টয়লেট ফ্যাসিলিটি যুগ আছে, ছোট্ট একটা আয়নাঘরই বলতে হবে এটাকে, তার চেয়েও ছোটো। এটা আমারও আয়নাঘর দেখার অভিজ্ঞতা আছে, তার চেয়েও ছোটো। সেখানে কি আমার গৃহকর্মী থাকবে। তা আমি অনেককে পরামর্শ দিই, ভাই এই কাজটা প্লিজ প্লিজ এই কাজটা আপনারা করেন না, এই কাজটা করেন না। আপনার যদি রুমের অভাব হয়, আপনার ড্রয়িং রুমে একটা তোষক কিনে নিয়ে এসে ফেলে দেন, আর ফ্যানটা ছেড়ে দেন, এসিটা আছে আপনার, ছেড়ে দেন, আপনিও এসি ঘুমান, গৃহকর্মী এসি ঘুমান, সে তো হিউম্যান বিইং। আর ইসলামিক দৃষ্টিতে যদি বলেন, তাহলে তো আপনি তো একটা বিশাল পাপ কাজ করতেছেন। আপনি একরকম থাকেন, গৃহকর্মীকে আর এক রকম। আমাকে খুব পীড়া দেয় হঠাৎ করে এই ঘটনা, এটা আমার মনে পড়লো। এনিওয়ে, আপনার যে মূল সাবজেক্ট আজকে, যে ট্রান্সপোর্টে যে শালীনতা হানি বা আউটরেজ অফ মডেস্টি, সেটা আরেকটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের বাসগুলো ক্র্যাম্পড, ওভারক্রাউডেড। আমি তো এই শহরে দীর্ঘদিন আছি, আমার স্টুডেন্ট লাইফে এই শহরে কাটছে। আমি মনে করি যে এটার একটা প্রধান কারণ যে বাসগুলো ওভারক্রাউডেড। মেয়ে এবং ছেলেরা পাশাপাশি বসে, এখানে মেয়েদের জন্য রক্ষিত সিটও রাখা হয় না, ছেলেরা দখল করে নেয় অথবা পাশাপাশি দাঁড়ায়। আবার দেখবেন এই যে বাসের, আপনারা একজন বক্তা বলছেন যে ট্রান্সপোর্টের মালিকদের সাথে বসা খুব জরুরি, শ্রমিক নেতাদের সাথে বসা জরুরি। কারণ হলো এই যে হেল্পার, সে এই শিশু এবং নারীদেরকে, বৃদ্ধা মহিলাদেরকে সে রাস্তার মাঝখানে বাসটা রেখে এই বৃদ্ধা মহিলা বা শিশু এদেরকে নামায়। তার চেয়েও বড় কথা হলো যে সে এই মহিলাদের গায়ে হাত দেয়। সে দেখায় যে আমি এই মহিলাকে বা এই মেয়েটাকে আমি নামতে সাহায্য করতেছি চলন্ত বাস থেকে, বাট ইটস নট দ্যাট। সে কেন গায়ে হাত দিবে? গায়ে হাত দিয়ে কেন না তাকে নামতে সাহায্য করবে? আপনারা প্লিজ শ্রমিকদের সাথে বসেন, যারা হেল্প করে ওদের নেতাদের সাথে বসেন এবং মালিকদের সাথেও বসে বলেন যে আপনাদের এই বাসের হেল্পার জন্য এই কাণ্ডটি করে না, আর বাস চালক জন্য বাসটা সাইডে নিয়ে নামাই। বসেন, প্রয়োজনে আমরা যে ধরনের সাহায্য দরকার সেই ধরনের সাহায্য করব। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।